Dear student, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video lecture class as a research person. Please maintain the health rules. The course name, Bank Management. Today, our lecture number 2 and the title of the lecture, Role of Commercial Bank in the Economic Development. This is Aminul Haq Russell, Senior Lecturer, BBA Program, Daffodil Institute of IT. Today we discuss about the role of commercial banks in the economic development. Chapter 2, Role of Commercial Bank in the Economic Development of Bangladesh. In this chapter, we focus or highlight the definition of commercial bank, features of commercial bank, and objectives or functions of commercial bank. And also, we discuss the service related to foreign trade of commercial bank, information service of commercial bank, and finally we discuss the role of commercial bank in the economic development, agriculture development, industry development, and development of small and cottage industry in Bangladesh. Finally, how commercial bank create employment in Bangladesh. Let's start our discussion. At first, what is commercial bank? It's like a definition of bank. Commercial bank is also a financial institution or financial organization. Okay. It's a profit-seeking motive, like all other type of business. Commercial bank also business firms. It also seek to or established our business to make a profit. A commercial bank is a profit-seeking business firm dealing with money and credit. We already understand the main functions of bank: accepting deposit from the people and lend it or invest in other sector or other side. It is a financial institution dealing with money in the sense that accept currency or deposits from the public as a deposit to keep them in its custody. সে তার এই টাকাটা সে তার নিজের কাছে রেখে দেয়, নিজের কাছে এইভাবে রাখে। সে কি করে ল্যান্ড দেওয়ার জন্য ইনভেস্ট করে এই টাকাটা, কোন টাকাটা, যে টাকাটা সে পাবলিক থেকে ডিপোজিট হিসেবে কালেক্ট করে। তো কমার্শিয়াল ব্যাংকের কি দাঁড়াচ্ছে? কমার্শিয়াল ব্যাংকের মেইন পারপাসটাই থাকে কি, আদার বিজনেস অর্গানাইজেশনের মতো প্রফিট মেক করা, প্রফিট গেইন করা। এবং সে কিভাবে করে? সে পিপল থেকে ডিপোজিট কালেক্ট করে। সে সাপোজ সে ডিপোজিট কালেক্ট করলো 4% রেটে, এবং সেটা সে কি করলো, মোর দেন 4% ব্যাংক ইনভেস্ট করলো or ল্যান্ড দিল। সাপোজ সে ধার দিল সেটা 8%-এ, আর ইনভেস্ট করলো সেটা 10%-এ, এরকম বিষয়টা। যখন সে ল্যান্ড দিল, এই যে 2% ডিফারেন্স আর 4% ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে ব্যাংকের প্রফিট। এই 4% হচ্ছে ব্যাংকের প্রফিট। ইনভেস্টমেন্ট থেকে যদি তার 10% রিটার্ন আসে, তাইলেও এটাও তার প্রফিট। সো ব্যাংক কি করে? ব্যাংক সে মানি কালেক্ট করে সেটা অন্যের কাছে সেটা ধার দেয়। ওকে, তো কমার্শিয়াল ব্যাংকের এবং ব্যাংকের মেইন কাজটা আসলে এটাই। এবং সেটা কেন বলতেছে কাস্টডি ফর সেফটি? কারণ চাইবা মাত্রই, একটা কথা আছে, চাইবা মাত্রই আসলে বাহককে দিতে, মানে তার যে গ্রাহক ডিপোজিটর, সে ডিপোজিটের টাকা সে কিন্তু ব্যাক দিতে হবে, রিপে করতে হবে কিন্তু তাকে। ওকে, according to Amin Mishra, commercial bank are those accept the deposits of public and grant short term loan. সে কি করে? পাবলিক থেকে ডিপোজিট কালেক্ট করে এবং শর্ট টার্মে সেটাকে লোন হিসেবে দেয়। এই ধরনের তাকে বলা হয় কি? কমার্শিয়াল ব্যাংক। তো কমার্শিয়াল মেইন এবং ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক আসলে একই জিনিস। ব্যাংক বলতে আসলে আমরা কমার্শিয়াল ব্যাংকটা কি বুঝি আসলে। আর আধুনিক যুগে কমার্শিয়াল ব্যাংককে বলা হয় মাদার অফ ব্যাংকিং বিজনেস। তাকে বলা হয় আসলে যে মাদার অফ মডার্ন ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকগুলোকে বলা হয় মাদার অফ মডার্ন ব্যাংক।
এখন আমরা দেখব তার ফিচার্স গুলা কি কি হয়। প্রথমে বলতেছে ওনারশিপ। ওনারশিপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটা সরকারি হতে পারে, এটা বেসরকারি হতে পারে, মানে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটোই হতে পারে। এবং তার অর্গানাইজেশনের ফরমেশনটা কি হতে পারে, সোল প্রোপ্রাইটরশিপ, তার মালিকানা থাকতে পারে, শেয়ার হোল্ডাররা মালিকানা থাকতে পারে। যদি সে ক্যাপিটাল মার্কেটে ইন করে তখন তার শেয়ার হোল্ডার হচ্ছে তার মেইন মালিকানা থাকে। এই হচ্ছে ওনারশিপ। সেকেন্ড হচ্ছে তার বিজনেস কি করে, সে শর্ট টার্ম লোন প্রোভাইড করে। মানে ব্যাংকের যে বিজনেসটা একটু আগে আমরা যে ডেফিনেশনটা দেখলাম সেই ডেফিনেশনের মধ্যেও মিশ্রা উনি বলেছেন যে শর্ট টার্মে লোন গ্র্যান্ট করবে। ওকে, বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে, স্বল্প মেয়াদে ঋণ প্রদান করে থাকে, এই জন্য এদেরকে বলা হয় বিজনেস অফ শর্ট টার্ম লোন। মানে শর্ট টার্ম ঋণের অথবা স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয় এই ব্যাংকে। ল্যান্ডার অফ বরড মানি। ল্যান্ডার অফ বরড মানি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধার করা অর্থের ধারক। ধার করা অর্থের ধারক এই অর্থে বোঝায় যে ব্যাংক ডিপোজিটর থেকে মানি কালেক্ট করে, দ্যাট মিনস সে বড় করলো, সে এই বড় করাটা, বড় মানিটা সে আবার কি করে ল্যান্ড দেয় আরেকজনের কাছে। এই জন্য ব্যাংকে বলা হয় ল্যান্ড অফ বরড মানি। দেন আমরা বলতেছি ক্রিয়েশন অফ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। কিভাবে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হয়, মিডিয়াম অফ এক্সচেঞ্জ কিভাবে হয়, যে আমরা জানি সেন্ট্রাল ব্যাংকের কি করে, সেন্ট্রাল ব্যাংক মানি ক্রিয়েট করার অথবা মুদ্রা সৃষ্টি করার একমাত্র অধিকার হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের। এখন এই সেন্ট্রাল ব্যাংকের মুদ্রাগুলোকে পিপলদের অথবা এই যে এক্সচেঞ্জ করবে মানুষ, একজন আরেকজনের কাছ থেকে যে এক্সচেঞ্জ করবে অথবা ব্যাংক থেকে এক্সচেঞ্জ করবে, এই এক্সচেঞ্জ করার যে মিডিয়ামগুলো যেমন চেক, তারপর ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড, এইসব বিষয়গুলো ক্রিয়েট করে কমার্শিয়াল ব্যাংক। দেন আমরা বলতেছি সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। অবভিয়াসলি ব্যাংক একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন সে ব্যাংক কি করে, ব্যাংক এই প্রতিযোগিতা, ব্যাংকের কিন্তু একটা তীব্র প্রতিযোগিতা হয় এতগুলো ব্যাংকে, অলমোস্ট বাংলাদেশে 61 ব্যাংক আছে। 61 ব্যাংকের ভিতরে কিন্তু একটা তীব্র প্রতিযোগিতা হয় একটা। এই প্রতিযোগিতাতে টিকে থাকতে হলে এবং প্রতিযোগিতাতে সে থেকে গেইন করতে হলে কিছু তাকে সার্ভিসটা দিতে হবে খুব ইফিশিয়েন্টলি এবং স্মুথলি, তাকে কি করতে হয়, সার্ভিস প্রোভাইড করতে হয়। এই দেন আমরা আরো কিছু ফিচার দেখতেছি ব্যাংকের, সেটা হচ্ছে যেমন লিগাল এন্টিটি। লিগাল এন্টিটি প্রচলিত যে আমাদের দেশে যে ব্যাংকিং কোম্পানি আইন আছে সেই কোম্পানি দ্বারাই কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলোকে এস্টাবলিশড করা হয়। দ্যাটস ওয়াই তার একটা লিগাল এন্টিটি কিন্তু থাকেই। মেম্বার অফ সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশের যত কমার্শিয়াল ব্যাংকগুলো আছে সবগুলা ব্যাংকই কিন্তু সেন্ট্রাল ব্যাংকের দ্বারা পরিচালিত হয়। এই জন্য তাকে কমার্শিয়াল ব্যাংকগুলোকে সেন্ট্রাল ব্যাংকের সদস্য বলা হয় থাকে। ডাইরেক্টিভ বলতে যেটাকে বোঝানো হচ্ছে বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থাপনা আছে সেই ব্যাংকিং ব্যবস্থাপনাগুলোকে আসলে সেন্ট্রাল ব্যাংকের অধীনে, কেন্দ্রীয় ব্যাংকের অধীনে বিভিন্ন ডিরেকশন দিয়ে তাদেরকে চালানো হয়। এবং প্রত্যেকটা ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের থ্রুতে তাদেরকে কি করতে হয়, লিকুইডিটি মেনটেন করতে হয়। কি করার জন্য, ক্লায়েন্টদের ক্লায়েন্টদের অন ডিমান্ড যে মানির যে অন ডিমান্ডটা থাকে সেই ডিমান্ডটা যেন কি করতে পারে, ফুলফিল করতে পারে। তার জন্য তাকে কি করতে হয়, এনাফ পরিমাণে তাকে এডুকুয়েট, পর্যাপ্ত পরিমাণে তাকে লিকুইডিটি রাখতে হয় কমার্শিয়াল ব্যাংকগুলোতে। রিস্ক টেকিং, কমার্শিয়াল ব্যাংকের অবশ্যই তাকে রিস্ক নিতে হয় বিভিন্ন ইনভেস্টমেন্ট পারপাসে এবং ঋণের সুবিধা দেওয়ার জন্য অনেক সময় তাকে রিস্ক নিতে হয় ব্যাংক অ্যাজ এ বিজনেস ফার্ম হিসেবে আর বিজনেস অর্গানাইজেশন হিসেবে কমার্শিয়াল ব্যাংকেও কি করতে হয়, রিস্ক নিতে হয়। ওকে, অবজেক্টিভ আমরা ফার্স্টে বলেছিলাম যে প্রত্যেকটা ব্যাংকই তার অন্যান্য অর্গানাইজেশনের মতো তার একটা মোটিভ থাকে, সেই মোটিভটা হচ্ছে তার অবজেক্টিভটা হচ্ছে প্রফিট গেইন করা, আর্নিং প্রফিট। এবং ডিপোজিটের কাছ থেকে কালেক্ট ফ্রম সেভিংস হিসেবে ডিপোজিটের কাছ থেকে কালেক্ট করা এবং সেই কালেক্ট ফান্ডটাকে, সেভটাকে ক্ষুদ্র ক্ষুদ্র পিপলদের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্টে ফান্ড কালেক্ট করে সেটাকে একটা হিউজ অ্যামাউন্ট তৈরি করে সেটা ক্যাপিটাল ফরমেশনের কাজে তৈরি করে এবং সেই ক্যাপিটাল ফরমেশন দিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে শুরু করে আমাদের যেই ব্যবসা, আমাদের যেই ইন্ডাস্ট্রি, সব সেক্টরই, কারণ কমার্শিয়াল ব্যাংকের উপরে ডিপেন্ড করি আমাদের ইকোনমিটা। তো ক্যাপিটাল ফরমেশনের জায়গাটা আসলে অর্থনীতির যে মূল চালিকার জায়গাটা, যে চালকের আসনে যে রাখে অর্থনীতিটাকে, সেটা হচ্ছে ব্যাংক।
তো ক্যাপিটাল ফরমেশনের জায়গাটাও কিন্তু ব্যাংক থেকে, আমাদের সব ব্যাংক থেকেই আমাদের ক্যাপিটালগুলো ইকোনমি, ক্যাপিটাল ফরমেশনের জায়গাটা ইকোনমি থেকে আসে। দেন আমরা বলতেছি টু ক্রিয়েট সেভিংস হ্যাবিট অ্যামাং দ্য পিপল, মানুষের ভিতরে, পিপলদের ভিতরে আমরা কমার্শিয়াল ব্যাংকগুলা কি করে একটা সেভিংস মোটিভ তৈরি করে, হ্যাবিট তৈরি করে, একটা অভ্যাস তৈরি করে মানুষের ভিতরে। দেন আমরা বলতেছি যে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো উপযুক্ত জামানতের সৃষ্টি করে, যেটাকে আমরা বলি ক্রিয়েশন অফ ক্রেডিট, দেন ইনভেস্টমেন্ট করে ব্যাংকগুলো লাভজনক খাতে সেটাকে বিনিয়োগ করে। প্রথমে সে ক্রেডিট ক্রিয়েট করে, দেন সেটাকে লাভজনক যে জায়গাতে সেটাতে ইনভেস্ট করে ব্যাংকগুলো। এগুলো তার অবজেক্টিভ। তাহলে আমরা দেখলাম যে প্রথম অবজেক্টিভটা হচ্ছে তার সে কি করে প্রফিট আর্ন করা তার মেইন অবজেক্টিভ, এবং সেভিংস হিসেবে সে ডিপোজিট কালেক্ট করে, দেন ওগুলো দিয়ে সে ক্যাপিটাল ফরমেট করে, এবং এগুলোর জন্য যেটা করতে হয় তাকে এই ডিপোজিট এবং সেভিংস এই জায়গাগুলোতে সে ক্রেডিট ক্রিয়েশন করে সে লাভজনক জায়গা তত মুনাফাজনক জায়গাগুলোতে সে ইনভেস্ট করে। তারপর কমার্শিয়াল ব্যাংকের আসলে সে প্রফিট মোটিভ থেকেই থাকে না শুধু, সে কি করে এমপ্লয়মেন্ট অপরচুনিটিও ক্রিয়েট করে, ব্যাংকগুলোর বিভিন্ন এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করে ব্যাংকগুলো। ওকে, তারপর সোশ্যাল ডেভেলপমেন্টের জায়গাগুলোতে ব্যাংক কাজ করে, যেমন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে তারা অনেক কাজ করে থাকে, এবং মানির সিকিউরিটি হিসাবে, মানে ডিপোজিটরদের মানির সিকিউরিটি হিসেবে সিকিউরিটি দেওয়া এবং সেটাকে মেনটেন করা, কাস্টডি হিসেবে কাজ করা, এটাও ব্যাংকের একটা কাজ। সোশ্যাল ডেভেলপমেন্টের জায়গাটাতে যেটা করে যে ব্যাংকগুলো কি করে বিভিন্ন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, যেমন শীতকালে শীত বস্ত্র বিতরণ করে থাকে, যেমন তারপর বিভিন্ন শিক্ষা এডুকেশনাল স্কলারশিপ দিয়ে থাকে ব্যাংকগুলো, এগুলো তার সোশ্যাল ডেভেলপমেন্টের জায়গাতে কাজ করে। কিন্তু ইনডিরেক্টলি সে আবার যেমন এই যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, সেটা কিন্তু সোসাইটিতে একটা কন্ট্রিবিউশন করে কিন্তু। তারপর সে লাস্টে যেটা তার মেইন কাজ, যেটা অ্যাজ এ সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হিসেবে সে সার্ভিস রেন্ডার করে, অ্যাজ এ সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হিসেবে সে সার্ভিস রেন্ডার করে। দেন আমরা দেখবো ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে ব্যাংকের আসলে কাজটা কি, কমার্শিয়াল ব্যাংকের কাজটা কি। কমার্শিয়াল ব্যাংকের এই কাজগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি তার সাধারণ যে কাজগুলো, যেটা হচ্ছে আমরা যেটাকে বলি জেনারেল ফাংশন। তারপর হচ্ছে তার এজেন্সি সার্ভিস অফ কমার্শিয়াল ব্যাংক, এজেন্সি। তারপর আমরা বলি তার ইউটিলিটি কিছু সার্ভিস আছে। একটা হচ্ছে আমরা ইউটিলিটি, থার্ড আমরা ইউটিলিটি, সেকেন্ড আমরা বলেছিলাম এজেন্সি সার্ভিস অফ কমার্শিয়াল ব্যাংক, দেন আমরা বলতেছি জেনারেল ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল এটা এই যে ব্যাংকের যে কমার্শিয়াল ব্যাংকের যে অ্যাক্টিভিটিগুলো, যে কার্যাবলীগুলো আছে, এই কার্যাবলীগুলো ডেভেলপ হোক আর আন্ডার ডেভেলপিং হোক আর ডেভেলপিং কান্ট্রি হোক, যাই হোক না কেন, সব জায়গাতে কিন্তু একই রকম। আসলে মোস্ট অফ দ্য কেস তাদের জেনারেল যে ফাংশনগুলো থাকে, এই ফাংশনগুলো একই রকম থাকে। ওকে, আমরা এখন ডিটেইল একটু আলাপ করি যে জেনারেল ফাংশন। জেনারেল ফাংশনের মধ্যে আমরা দেখতেছি রিসিভিং ডিপোজিট। ব্যাংকগুলো কি করে জনগণের কাছ থেকে যে অলস মানিটা পড়ে থাকে সে এই অলস মানিটা সে কালেক্ট করে, এবং সেটা তার সেকেন্ড যে জেনারেল ফাংশন সেটা গিভিং লোন। সে কি করে এটাকে মানুষকে লোন দেয়, এবং সেই লোনটা শর্ট টার্মের জন্য হইতে পারে, এবং সেটা লং টার্মের হতে পারে, একটা ইন্টারমিডিয়েট অথবা মিডিয়াম টার্মেরও হতে পারে। থার্ড আমরা দেখতেছি ইনভেস্টমেন্ট। তো ব্যাংক যে ডিপোজিট কালেক্ট করে, যে আইডল মানিগুলো মানুষের কাছে পড়ে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে, সেই ডিপোজিট আকারে সেটা কালেক্ট করে সে কি করে মুনাফা অর্জনের উদ্দেশ্য অথবা মুনাফা লাভের উদ্দেশ্যে সে কি করে একটা মুনাফা জায়গাতে, মানে যে জায়গায় যে সেক্টরে অথবা যেই জায়গাটাতে যেই প্রজেক্টে ইনভেস্ট করলে আর বিনিয়োগ করলে তার প্রফিট বেশি, সে ওই জায়গাটাতে সে বিনিয়োগ করে। তারপর আমরা বলতেছি ক্রিয়েটিং মিডিয়াম অফ এক্সচেঞ্জ, যে ব্যাংকের যে অনেকগুলা এক্সচেঞ্জ করার অনেকগুলো ইনস্ট্রুমেন্টের ব্যাংকের, যেমন ক্রেডিট কার্ড, চেক, ব্যাংক ড্রাফট, ব্যাংক, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে তার ক্রিয়েটিং অফ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এগুলো সে এক্সচেঞ্জ করার জন্য, ক্যাশের এগেনস্টে এক্সচেঞ্জ করার জন্য সে এই মিডিয়ামগুলোকে ইউজ করে থাকে, এগুলো তার একটা ফাংশন। বিল ডিসকাউন্ট, আধুনিক যে ব্যবসা বাণিজ্যগুলো হয় এই ব্যবসা বাণিজ্যগুলোর মধ্যে আমরা দেখি কি যে বিনিময় বিলগুলাকে মানুষ কি করে, ব্যবসায়িকরা বিনিময় বিলগুলাকে তারা ডিসকাউন্ট করে থাকে। এখন এই ডিসকাউন্ট করলে যে ডিসকাউন্ট করে সে কাস্টমারেরও একটা বেনিফিট হয়, কারণ সে আর্লি তার টাকা দরকার, সে আর্লি টাকাটা পেয়ে যায়, ব্যাংক সে ফ্যাসিলিটিটা দিয়ে থাকে, এবং ব্যাংক হচ্ছে ডিসকাউন্টের যে অংশটা সেই অংশটা তার প্রফিট হিসেবে সে গেইন করে থাকে। তারপর বলতেছে গিভিং ফ্যাসিলিটি অফ ড্রয়িং মানি।
এই জায়গাতে ব্যাংক যেটা করে, ব্যাংকের যে টাকা উইথড্র করার জন্য এই ফ্যাসিলিটিগুলো ব্যাংক, এবং যখনই যায় তখনই ব্যাংক থেকে আপনি টাকা উইথড্র করতে পারেন। যখনই মানুষ যায় তখনই সে কিন্তু টাকা উইথড্র করতে পারে। এই ফাংশনগুলো কিন্তু ব্যাংক পারফর্ম করে থাকে। এই ছিল আমাদের জেনারেল ফাংশনস। তারপর আমরা যেটা বলতেছি যে এজেন্সি সার্ভিস অফ কমার্শিয়াল ব্যাংক। এজেন্সি বলতে যেটাকে আমরা বুঝি আসলে প্রতিনিধিত্বমূলক। প্রতিনিধিত্বমূলক বোঝার আমরা বুঝি যে যে আমার প্রতিনিধি অথবা কাস্টমারের প্রতিনিধি হিসেবে অথবা অন্য কারো থার্ড পার্টির প্রতিনিধি হিসেবে সে কাজটা করে দেয়। এর মধ্যে খুব উল্লেখযোগ্য যে কাজগুলো সে করে, সে কালেক্ট করে দেয় অন বিহাফ অফ ক্লায়েন্ট। সাপোজ একটা অ্যাকাউন্টস পেয়েবল চেক আপনি পেয়েছেন, তো এখন এই অ্যাকাউন্টস পেয়েবল চেকটা আপনার পক্ষ হয়ে ব্যাংক আপনাকে কালেক্ট করে দিবে, অথবা আপনার একটা চেক পেমেন্ট করার কথা, আপনাকে আপনার পক্ষ হয়ে ব্যাংক এটা পেমেন্ট করে দিবে অন্য একটা ব্যাংক অথবা অন্য একটা ক্লায়েন্টকে। এই সার্ভিসটা এখন কমার্শিয়াল ব্যাংকগুলো দিয়ে থাকে। তারপর শেয়ার, সিকিউরিটি এবং শেয়ার ট্রেডিং করার ক্ষেত্রে ব্যাংক হেল্প করে থাকে, ব্যাংক এবং সেই ফাংশনটা কিন্তু পারফর্ম করে। তারপর আমরা যেটা বলি ট্রাস্টি, ব্যাংক হিসাব পরিচালনার জন্য অথবা ক্লায়েন্টের অথবা কাস্টমারের হিসাবটা শুধু সে পরিচালনা করে, এবং পরিচালনা করে না, সে কি করে এটাকে সম্পদের তত্ত্বাবধান এবং দেখাশোনাও কিন্তু ব্যাংক করে থাকে ট্রাস্টি হিসাবে। সে ব্যাংক হিসাবটা কি হিসাবে, ট্রাস্টি হিসাবে সে এই কাজটা করে থাকে। এবং আমরা শেয়ার মার্কেটে যখন, ক্যাপিটাল মার্কেটে যখন কোনো ব্যাংক অথবা অন্য কোনো অর্গানাইজেশন যখন ক্যাপিটাল রেজ করার জন্য তারা ক্যাপিটাল মার্কেটে আসতে চায়, তখন অ্যাজ এ আন্ডাররাইটার হিসেবে কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু তাকে কাজ করে থাকে, তাকে অ্যাডভাইস দিয়ে থাকে, এবং তার আন্ডাররাইটার হিসেবে সে কাজ অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে থাকে। ইনকাম ট্যাক্স রিলেটেড ফাংশনও সে এজেন্সি ফাংশন মধ্যে পড়ে যায়। তারপর রিপ্রেজেন্টেটিভ অফ ওয়ার্ক অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ সেন্ট্রাল ব্যাংক, সে সেন্ট্রাল ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিভাবে কাজ করে, ঠিক আছে। যেমন গভর্নমেন্টের, সেন্ট্রাল ব্যাংকের ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র ইত্যাদি, যে ট্রেজারি বিলের কথা বলি আমরা, বন্ডের কথা বলি, সেভিং সার্টিফিকেটের কথা বলি, এগুলা কিন্তু গভর্নমেন্টের অথবা সেন্ট্রাল ব্যাংকের পক্ষ হয়ে কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো এই কাজটা করে দেয়। তো এটাও কিন্তু তার এজেন্সি হিসেবে দেখেন, এই সবগুলো ফাংশনগুলোরই কিন্তু থার্ড পার্টি হয়ে অন্যের হয়ে সে কাজটা করে দেয়। যেমন প্রথমগুলা বলতেছি, সে ক্লায়েন্টের হয়ে কাজটা করে দিচ্ছে, পেমেন্ট করে দিচ্ছে, কালেকশন করে দিচ্ছে, শেয়ার আপনি যখন ক্যাপিটাল মার্কেটিং এ ট্রেডিং করবেন, এজ এ আপনাকে অ্যাডভাইস দিতেছে, আপনাকে শেয়ার ট্রেডিং করার ক্ষেত্রে আপনাকে হেল্প করতেছে, ট্রাস্টি ফাংশন কাজ করতে, এগুলো সব কিন্তু আন্ডাররাইটার হিসেবে। ইনকাম ট্যাক্স রিলেটেড ফাংশনগুলো গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং সেন্ট্রাল ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করতেছে। এই সবগুলো থার্ড পার্টির হয়ে সে, মানে দ্যাট মিনস থার্ড পার্টি বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সে তার ক্লায়েন্টের পক্ষ হয়ে সে কাজটা করে দেয়। থার্ড আমরা বলতেছি ইউটিলিটি সার্ভিস। ইউটিলিটি সার্ভিস, ইউটিলিটি সার্ভিসের মধ্যে যেটা আমরা দেখি যে ব্যাংকগুলো আমাদেরকে অনেক সময় কনসালটেন্সি করে থাকে, ঠিক আছে, এবং বিল অ্যাকসেপ্টেন্স করে থাকে। অ্যাকসেপ্টেন্স অফ বিল, সে বিলটাকে অ্যাকসেপ্ট করে অন্য একটা ব্যাংক থেকে, সে কি করে, অথবা এই ব্যাংকের যে কাজটা সে এটা করে দেয় কিভাবে, সরি ব্যাংকে না, সেটা ক্লায়েন্টের হয়ে কাজটা করে কিভাবে, এলসি ওপেন, যে আমরা যেটাকে বলি ইস্যু অফ লেটার অফ ক্রেডিট, ফরেন এক্সচেঞ্জের অথবা ফরেন বিজনেসের, ফরেন ট্রেডের যে পুরো কাজটা, এটা কিন্তু এলসি ছাড়া ওপেন হবেই না, মানে আপনি বাণিজ্য করতেই পারবেন না এলসি ওপেন করে যায়। এটা কে করে দেয়, ব্যাংক করে দেয়। ব্যাংক আপনার একটা এক্সপোর্টারের ব্যাংক আর একটা ইম্পোর্টারের ব্যাংক। সাপোজ আপনি অন্য একটা দেশ থেকে আপনি কি করবেন, ইম্পোর্ট করবেন, তো এখন আপনি ইম্পোর্ট করতে গেলে আপনাকে তো ওই ব্যাংক চিনবে না, ওই দেশের কেউ চিনবে না আপনাকে। তো এখন আপনার ব্যাংক, একটা কমার্শিয়াল ব্যাংক, সে কি করে তার ক্লায়েন্টের পক্ষ হয়ে সে নিশ্চয়তা দিয়ে থাকে, ইস্যু করে দেয় যে এটা যাবতীয় সবকিছু রেসপন্সিবিলিটি আমার। এই যে সে এলসি ওপেন করে দিল এবং সেটার এগেনস্টে বিলটাকেও অ্যাকসেপ্ট করে দিল, এই যে জায়গাগুলো, এই যে ফরেন ট্রেডের এই জায়গাগুলো, সেগুলো কিন্তু ইউটিলিটি সার্ভিসের মধ্যে অথবা ইউটিলিটি সার্ভিস হিসেবে কমার্শিয়াল ব্যাংকগুলো সার্ভিস দিয়ে থাকে। তারপর আমরা বলতেছি ফাইন্যান্সিং, অর্থায়ন। আমার যখন ফরেন ট্রেড আমি যখন করি, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যখন করে, তখন আসলে ব্যাংক পুরো ফাইন্যান্সিংটাই ব্যাংক করে থাকে আপনার পক্ষ হয়ে, অথবা এক্সপোর্টার ইম্পোর্টার পক্ষ হয়ে পুরো ফাইন্যান্সিংটা।
করে থাকে, অর্থায়নটা করে থাকে কমার্শিয়াল ব্যাংক। এমনিতে কিন্তু সব ধরনের ফাইন্যান্সিং কিন্তু আমরা ব্যাংক থেকেই করি আসলে। মোস্ট অফ দ্য কেস আমাদের ইকোনমির যে ব্লাডটা, ইকোনমিতে মানির যে ব্লাড, সেই ব্লাডটা আসলে আসে কমার্শিয়াল ব্যাংক থেকে, সেই মানিটা প্রোভাইড করে কমার্শিয়াল ব্যাংক। আমরা বলতেছি সেফ কাস্টডি, ইস্যু অফ ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে। তারপর এক্সটেন্ড টাইম সার্ভিস, সেটাও কমার্শিয়াল ব্যাংকগুলো ইউটিলিটি সার্ভিস হিসেবে পারফর্ম করে থাকে। ওকে, দেন আমরা বলতেছি সার্ভিস রিলেটেড টু ফরেন ট্রেড। সার্ভিস রিলেটেড টু ফরেন ট্রেড, ফরেন ট্রেডের ক্ষেত্রে আমরা যেটা আলাপ করতে পারি সেটা হচ্ছে যে আমরা বলতেছি ইস্যু অফ লেটার অফ ক্রেডিট ফার্স্ট। কারণ এলসি ওপেন করা ছাড়া কোনো ব্যাংকই কিন্তু কি করতে পারবে না, এলসি ওপেন করা ছাড়া কোনো ব্যাংকই ফরেন ট্রেড ইনভলভ। ফরেন ট্রেডের ফার্স্ট ইয়াটাই হচ্ছে এলসি ওপেন করতে হবে, আদারওয়াইজ এলসি ওপেন ছাড়া কিন্তু আসলে কোনো কিছু এগুলো হবে না, এলসি ওপেন ছাড়া হবে না। যেটাকে আমরা বলি ইস্যু অফ লেটার অফ ক্রেডিট, যেটাকে আমরা বলি প্রত্যয়ন পত্র, ঠিক আছে। তারপর আমরা বলি কালেকশন অফ ফরেন এক্সচেঞ্জ, দেন গ্র্যান্ট ইন লোন ইন ফরেন ট্রেড, traveler check and certification, acceptance of bill of exchange, compliance formation, supply of information, settlement of foreign trade। এই বিষয়গুলো হচ্ছে সার্ভিস দেয়। এই সার্ভিসগুলো সবগুলো দিয়ে থাকে কমার্শিয়াল ব্যাংকগুলো, কিসের জন্য? ফরেন ট্রেডের জন্য। এখন আমরা একটা করে পয়েন্টগুলো একটু বুঝতে চেষ্টা করব। প্রত্যয়নপত্র ইস্যু, মানে প্রত্যয়পত্র ইস্যু, যেটাকে আমরা বলি ইস্যুইং এলসি অর লেটার অফ ক্রেডিট, আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে, কথাটা একটু বুঝতে হবে। আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে কি করে? একটা মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো একটা নিশ্চয়তার একটা পত্র দেয়। মানে খেয়াল করবেন কথাটা, রপ্তানিকারকের অনুকূলে, অনুকূলে রপ্তানিকৃত পণ্যের পক্ষে অথবা রপ্তানিকারক পণ্যের এগেনস্টে মূল্য পরিশোধের একটা নিশ্চয়তা দিয়ে যেই পেপারটা ইস্যু করা হয় সেটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিটের মধ্যে চারটা পক্ষ থাকে। একটা হচ্ছে আপনি পণ্য আনবেন, সেটা আপনি একজন, তারপর যে আপনাকে প্রডিউসার, যে আপনাকে পণ্যটা আপনার কাছে বিক্রি করবে, এই দুটা পার্টি। আরেকটা হচ্ছে আপনি যে দেশ থেকে প্রোডাক্ট আনবেন সেই দেশের একটা ব্যাংক এবং আপনার দেশের একটা ব্যাংক। এই চারটা পার্টি ইনভলভ থাকে জেনারেলি লেটার অফ ক্রেডিট, দ্যাট মিনস এলসির মধ্যে। তো এই যে একটা পার্টি আরেকটা পার্টিকে যে চিনে না, এই যে এই প্রত্যয়নপত্রটা দিয়ে, এই এলসির মধ্য দিয়ে সে নিশ্চয়তা দিয়ে থাকে যে এই আমদানিকারকের পক্ষে আমি সবকিছু একটা নিশ্চয়তা দিতেছি, ঠিক আছে। দেন আমরা বলতেছি কালেকশন অফ ফরেন এক্সচেঞ্জ। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আমরা জানি যে যেই দেশ থেকে আপনি এক্সপোর্ট করবেন আর যেই দেশ থেকে আপনি ইম্পোর্ট করবেন, যেটাই হয় ওই দেশের কারেন্সিটা আপনাকে দিতে হয়। তো এখন এই কারেন্সির জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কমার্শিয়াল ব্যাংকের কাছে যেতে হবে। তো এই কারেন্সিটা কে হোল্ড করে? কে এর কার কাছে কারেন্সি পাওয়া যায়? ফরেন এক্সচেঞ্জ গুলা, মনে করেন আপনি ইউএসএ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে আসবেন, তো এখন আপনাকে ইউএসএ ডলারে দিতে হবে। তো এখন এই ডলার কার কাছে থাকে? কমার্শিয়াল ব্যাংকগুলোর থাকে। তো এই জন্য কমার্শিয়াল ব্যাংকগুলোকে বলা কালেকশন অফ ফরেন এক্সচেঞ্জ। আপনি চায়না থেকে নিয়ে আসবেন, সে আপনি চায়নাটা মুদ্রাতে আপনাকে পে করতে হবে। তো সেক্ষেত্রে কি পেমেন্ট করবে? আপনার কাছে যদি মুদ্রা নাই, সেই রাইট কিন্তু আপনার নেই, সেটা কে করবে? সেটা কমার্শিয়াল ব্যাংক করে দিবে আপনার। তারপর আমরা বলতেছি আপনি যখন ফরেন ট্রেডের ক্ষেত্রে আমরা দেখি যে ফরেন ট্রেডের লোন গ্র্যান্ট করে, ফরেন ট্রেডের এগেনস্টে কি করে? লোন গ্র্যান্ট করে। ফরেন ট্রেডের এগেনস্টে কি করে? লোন গ্র্যান্ট করা হয়। এটা কিভাবে লোন গ্র্যান্ট করে? আমরা জানি যে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করার জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়, অনেক টাকার প্রয়োজন হয়। এখন এই টাকাটা আসলে সবসময় দেখা যায় যে উদ্যোক্তার কাছে অথবা আমদানিকারকের কাছে, কিন্তু যে আমদানি করবে ওনার কাছে কিন্তু নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে যেটা হয়, তো ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানিকারক বা বৈদেশিক ব্যবসায়িক পর্যাপ্ত পরিমাণ ঋণ প্রদানের ব্যবস্থা করে থাকে। এই জন্য ব্যাংকগুলোকে বলা হয় বাণিজ্যিক যে ব্যাংক। ঋণ ছাড়া আসলে বৈদেশিক বাণিজ্য করা, ফরেন ট্রেড করা পসিবল না। ট্রাভেলার চেক অ্যান্ড সার্টিফিকেশন, আপনি চায়নাতে যাবেন, এখন চায়না থেকে আপনার প্রোডাক্ট নিয়ে আসার জন্য আপনাকে যাতে ক্যাশ ওই দেশের মুদ্রা ক্যারি না করতে হয়, চায়নার যে কারেন্সি, সেই কারেন্সি যাতে আপনাকে ক্যারি না করতে হয়, তো তার জন্য কি করতে হয়? তার জন্য আপনার যে ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকগুলা
ভ্রমণকারী চেক নামে একটা চেক ইস্যু করে থাকে। তো এতে দেখা যায় যে মুদ্রা অথবা ক্যাশ কারেন্সি সেটা ট্রাভেল করা অথবা ক্যাশ নিয়ে চলাফেরার ক্ষেত্রে যে একটা অডিট থাকে সেই বিষয়টা আসলে তখন যে একটা ঝুঁকি থাকে সেই ঝুঁকিটা তখন আর হয় না এই ট্রাভেলার চেকের থ্রুতে। এবং কমার্শিয়াল ব্যাংক আপনাকে কি করে একটা সার্টিফিকেশনও দিয়ে থাকে। কিন্তু সার্টিফিকেশনটা কেন দেয় আসলে? সার্টিফিকেশনটা সে এই কারণে দিয়ে থাকে, মানে অর্থ সংকটে আপনি না পড়লে কমার্শিয়াল ব্যাংকগুলো আপনাকে একটা ভ্রমণকারী চেক আপনাকে দিয়ে দিবে। এটা এটা হচ্ছে ট্রাভেলার চেক এন্ড সার্টিফিকেশন। দেন আমরা বলতেছি অ্যাকসেপ্টেন্স অফ বিল অফ এক্সচেঞ্জ, বিনিময় বিলের স্বীকৃতি প্রদান। কিভাবে? আন্তর্জাতিক বাণিজ্যে যখন একটা করে একটা গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে তার মধ্যে যেটাকে আমরা বলি বৈদেশিক বিনিময় বিল। এখন এই বৈদেশিক বিনিময় বিল কিভাবে কাজ করে? আমদানি ও রপ্তানি উভয় বাণিজ্যে বৈদেশিক বিনিময় বিলটা ব্যবহৃত হয়। এবং এই স্বীকৃতিটাকে দেয়, এই যে বিল অফ এক্সচেঞ্জের এই যে অ্যাকসেপ্টেন্সটা কিন্তু কোনো ইম্পোর্টার এক্সপোর্ট কেউ দিতে পারে না। এটা কে দেয়? এই অ্যাকসেপ্টেন্সটা, বিল অফ এক্সচেঞ্জের অ্যাকসেপ্টেন্সটা কমার্শিয়াল ব্যাংক দেয়। তো এই সার্ভিসগুলো কমার্শিয়াল ব্যাংক দিয়ে থাকে। তারপর আমরা বলতেছি কমপ্লায়েন্স ফরমেশন। যেমন আপনি বিদেশ থেকে একটা একটা বৈদেশিক একটা প্রোডাক্ট নিয়ে আসবেন অথবা অন্য একটা দেশ থেকে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসবেন। এখন এই প্রোডাক্ট আনতে গেলে আপনাকে কি করতে হয়? আপনাকে কতগুলো তথ্য জানতে হয়। কি তথ্য সেটা? সেটা হচ্ছে এই বৈদেশিক বাণিজ্য রিলেটেড অনেক কাগজপত্র অথবা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হয়। এখন কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে? কোন দেশের বাণিজ্যের কি ধরনের নীতি, কোন প্রোডাক্ট আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন, কোন প্রোডাক্ট আনতে পারবেন না, এই ধরনের যে ইনফরমেশন গুলা, সেই সব ইনফরমেশন গুলা আমরা এই বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে পেয়ে থাকি। তো এই সার্ভিসটাও বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে দিয়ে থাকে এবং সার্ভিস এটা আমাদের বাণিজ্যিক ব্যাংক দেয়। দেন আমরা বলতে সাপ্লাই অফ ইনফরমেশন। সাপ্লাই অফ ইনফরমেশন যেটা বলতে আমরা বলেছি যে যে আইন কানুনগুলো আছে, যে একটু আগে যেটা বললাম কমপ্লায়েন্সের কথা, যে আইন কানুনগুলো আছে আইন কানুনগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় এবং আমাদেরকে প্রোভাইড করে কমার্শিয়াল ব্যাংক। লাস্ট ওয়ান বলতেছি সেটেলমেন্ট অফ ফরেন পেমেন্ট, যে বৈদেশিক দেনা পরিশোধ করার ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংকগুলো একটা সার্ভিস প্রোভাইড করে থাকে, যে এক্সপোর্ট ইম্পোর্টারের ভিতরে যে দেনা পাওনা যে সৃষ্টিটা হয় সেই দেনা পাওনাটার সৃষ্টিটা সেটেল করে দেয় কমার্শিয়াল ব্যাংকগুলো। আশা করি বুঝতে পেরেছেন সবাই। দেন বলতেছি আমরা ইনফরমেশন সার্ভিস অফ কমার্শিয়াল ব্যাংক। ইনফরমেশন সার্ভিস খুব ইজি জিনিস একটা, যে আমরা যখন দেখি যে বাণিজ্যিক ব্যাংকগুলোতে যখন আমরা যাই আসলে কি কি ইনফরমেশন তারা আমাদেরকে প্রোভাইড করে। একটা বাণিজ্যিক ব্যাংক শুধু আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে না, বাণিজ্যিক ব্যাংক কিন্তু গভর্নমেন্টকে ইনফরমেশন প্রোভাইড করে থাকে। বাণিজ্যিক ব্যাংক অন্য একটা ব্যাংক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। বাণিজ্যিক ব্যাংক ফরেন ট্রেডের ক্ষেত্রে অন্য একটা দেশের ব্যাংকে তথ্য দিয়ে থাকে। তো এই জন্য আমরা কোশ্চেনটাই হচ্ছে যে ইনফরমেশন সার্ভিস কমার্শিয়াল ব্যাংকগুলো তথ্যের যে সেবাটা দিয়ে থাকে সেই সেবাটা আসলে কি কি জায়গাতে দেয়। এক হচ্ছে সাপ্লাইং ইনফরমেশন অফ হোম অ্যান্ড ফরেন ট্রেড। আপনি যে বাণিজ্য করবেন, আপনি যে ট্রেডিং করবেন, আপনি যে বিজনেস করবেন সেই বিজনেসের হোম ট্রেডে হোক আর অথবা ফরেন ট্রেডে হোক, যেটা ক্ষেত্রে যখন কোনো তথ্য আপনার অন্য কোনো পারপাসে লিগাল ওয়েতে যখন চাইবে সেই রাইট ব্যাংকের আছে এবং সেই কিভাবে ব্যাংক তথ্য প্রদান করে থাকে। দেন আমরা বলতেছি সাপ্লাইং ইনফরমেশন অফ ফাইন্যান্সিয়াল সলভেন্সি। মনে করেন আপনি স্টুডেন্ট বিষয়ে বিদেশে যাবেন, এখন আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা এটা কে এই ধরনের তথ্য প্রোভাইড করে থাকে? কে সার্টিফিকেট দেয়? ব্যাংক সার্টিফিকেট দেয়। আপনি একটা ব্যাংক থেকে আগে লোন নিয়েছিলেন, সেই লোনটা আপনি কিভাবে পরিশোধ করেছেন, আপনার পরিশোধ করার ক্যাপাবিলিটি কেমন ছিল, ওয়াই কেমন ছিল, সেটা ভালো ছিল কিনা। একটা অন্য ব্যাংকের থেকে আপনি এখন লোন নেবেন, সাপোজ আপনি এ ব্যাংক থেকে আগে লোন নিয়েছিলেন, এখন বি ব্যাংক থেকে লোন নেবেন। এখন আপনার এই ট্রানজাকশন এর যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা সে সেন্ট্রাল ব্যাংক থেকেও নিতে পারে এবং এই কমার্শিয়াল ব্যাংক থেকেও নিতে পারে। বি ব্যাংক সে এই দুটো জায়গা থেকে সেন্ট্রাল ব্যাংক থেকেও নিতে পারে এবং আপনি যে পুরাতন ব্যাংক থেকে যে ব্যাংকটা থেকে আগের লোন নিয়েছিলেন সেই ব্যাংক থেকেও নিতে পারে। তো কমার্শিয়াল ব্যাংকগুলো এই লোনের এই ইনফরমেশন গুলো দিতে বাধ্য।
ইস্যুইং আইডেন্টিফিকেশন কার্ড, আপনি যখন বিজনেস করবেন তখন আপনার আইডেন্টিফিকেশন একটা কার্ডও ব্যাংক প্রোভাইড করে থাকে। তারপর প্রোভাইডিং ইনফরমেশন ফর সেটিং নিউ বিজনেস রিলেশন, আপনি যখন কোনো নতুন বিজনেস অর্গানাইজেশন সেট আপ করতে যাচ্ছেন, সে কোন বিজনেসটা করলে কোনটা কেমন প্রসপেক্ট, লোন দেওয়ার আগে ব্যাংকগুলো এই ধরনের তথ্যগুলো আপনাকে প্রোভাইড করে থাকে। এবং সে কি করে, লিগাল ইনফরমেশনও প্রোভাইড করে থাকে যে আপনি এই ধরনের বিজনেস করতে পারবেন, এটা করতে পারবেন না, ঠিক আছে। তো ব্যাংক আরেকটি ইনফরমেশন প্রোভাইড করে, সেটা হচ্ছে সে বিভিন্ন জার্নাল এবং বুলেটিন পাবলিশ করে, ম্যাগাজিন পাবলিশ করে, অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে। সে এই পাবলিশগুলো দিয়ে সে কি করে, ব্যাংক ইকোনমি, ব্যাংকের নিজস্ব কিছু তথ্য সে কি করে, ইনফরমেশন সে মানুষের কাছে ডিসক্লোজ করে। তো মোটামুটি ব্যাংক এই ধরনের ইনফরমেশন রিলেটেড কিছু সার্ভিস ব্যাংক দিয়ে থাকে। কি কি আমরা দেখলাম যে সাপ্লাই ইনফরমেশন অফ হোম ট্রেড অ্যান্ড ফরেন ট্রেড, সাপ্লাই ইনফরমেশন ফাইন্যান্সিয়াল সলভেন্সি, providing information for setting new business relation, giving information to the government, গভর্নমেন্টে যখন কোনো বিজনেসম্যানের অর ইন্ডিভিজুয়াল পার্সনের যখন কোনো তথ্য, কোনো অ্যাকাউন্টের হিসাবের তথ্য চায়, গভর্নমেন্ট অর কোনো গভর্নমেন্ট রিলেটেড এজেন্সি যেমন এনবিআর হতে পারে, কোনো কোর্ট হইতে পারে, তখন এই কমার্শিয়াল ব্যাংকগুলো সব তথ্য প্রদান করে থাকে। রোল অফ কমার্শিয়াল ব্যাংক ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট, কমার্শিয়াল ব্যাংকের কিছু রোল আছে যে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংকগুলো কি রোল প্লে করে সেটা আমরা একটু দেখবো। ফার্স্ট বলতেছি আমরা কালেক্টিং সেভিংস অ্যান্ড ক্রিয়েটিং ক্যাপিটাল। একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট গুলা ডিপেন্ড করে তার ক্যাপিটাল মার্কেটের উপর। সে ক্যাপিটাল ফরমেশন করে কিন্তু ক্যাপিটাল রেজ করে কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে, এবং আরেকটা জায়গা হচ্ছে তার ব্যাংক। তো আমরা এখন কথা বলতেছি কমার্শিয়াল ব্যাংক নিয়ে। তো কমার্শিয়াল ব্যাংকের যে ইকোনমিক ডেভেলপমেন্টের ফার্স্ট রোলটা, সে কি করে, সে সেভিংস, কালেক্টিং সেভিংস, সে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের সেভিংস গুলাকে প্রত্যন্ত অঞ্চল থেকে, মানে সারা বাংলাদেশ থেকে একটা কমার্শিয়াল ব্যাংক তার ডিপোজিট গুলা কালেক্ট করে, সেভিংস গুলা কালেক্ট করে। সে সেভিংস গুলাকে সে কি করে, তার থেকে ক্যাপিটাল ফরমেশন করে। ক্যাপিটাল ফরমেশন গুলাকে দিয়ে সে কি করে, সে মানুষকে লোন দেয়। কি কোথায় কোথায় লোন দেয়, সে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য লোন দেয়, কারণ ক্যাপিটাল যদি না থাকে তাহলে ইন্ডাস্ট্রি কিন্তু, এত বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু হবে না। আমাদের গ্রস প্রোডাকশন ডেভেলপমেন্ট করে থাকে ব্যাংকগুলো। এই যে ট্রেডিং এর জায়গাটাকে সে খুব ভালোভাবে স্মুথ করে, হেল্প করে। এই জায়গাতে ফরেন ট্রেড হোক, লোকাল ট্রেড হোক, সেই জায়গাটাতে হেল্প করে। তো এখন যদি ইন্ডাস্ট্রি এবং ট্রেডিং, বাণিজ্য, তো ব্যবসায়, এগুলা যদি পরিচালনা করতে হয়, এগুলার যে ব্লাড, সে ব্লাডটা হচ্ছে মানি। সে মানিটাকে প্রোভাইড করে থাকে কমার্শিয়াল ব্যাংকগুলা। যদি মানি না থাকে তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলা কিন্তু কোনো কিছুই করতে পারবে না। কোনো ইন্ডাস্ট্রি, কোনো ট্রেডিং, কোনো কিছুই আসলে হবে না যদি মানি না থাকে। সে মানিটা প্রোভাইড করে কে, সে মানিটা প্রোভাইড করে ব্যাংকের থ্রুতে। ব্যাংক, ওই যে আমরা বলেছিলাম, ব্যাংক কালেক্ট করে, দ্যাট মিনস সেভিংস থ্রুতে কালেক্ট করে, এবং সেটা ডিপোজিট আকারে রাখে, এবং রেখে সেটাতে ক্যাপিটাল ক্রিয়েট করে। ক্যাপিটাল ক্রিয়েট করে সে কি করে, বাণিজ্য করতে হেল্প করে, সে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করে, এবং সে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জায়গাতেও কাজ করে। দেন আমরা বলতেছি ইকোনমিক ডেভেলপমেন্ট সে কি করে, এই যে লোনগুলা নেয়, সে লোনগুলা নিয়ে এগ্রিকালচার ডেভেলপমেন্টের কাজেতে, এগুলো আমরা একটু আলাদা আলাদা দেখবো। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার ডেভেলপমেন্টের জায়গাগুলা সে কি করে, এগ্রিকালচার ডেভেলপমেন্টেও কাজ করে, এবং এমপ্লয়মেন্ট জেনারেট করে। খুব একটা, যে কোনো বিজনেসের একটা বড় একটা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেট করা। তো ব্যাংকগুলো আমরা জানি, ব্যাংকের বিভিন্ন পজিশনে ব্যাংক কি করে, ব্রাঞ্চ ওপেন করে। তো এখন একটা ব্রাঞ্চ ওপেন করলে সে কি করে, ওই জায়গাতে নতুন এমপ্লয়মেন্ট জেনারেট হয়, সে পজিশন ক্রিয়েট করে, এমপ্লয়মেন্ট জেনারেট করে। আমরা সেটা নেক্সটে আরো ডিটেইল ডিসকাস করব। ব্যালেন্স গ্রোথ, ইকোনমিক গ্রোথটাকে সে ব্যালেন্স রাখে, কারণ ইকোনমিতে যদি মানির সাপ্লাই না থাকে তাহলে ইকোনমির যে গ্রোথটা, সেই গ্রোথটা হবে না। কিন্তু এখন ইকোনমি মানি সাপ্লাই দিতে গেলে, আবার মানির যদি বেশি সাপ্লাই হয়ে যায়, সে আবার ইকোনমি কিন্তু উল্টোটা হয়ে যায়, তখন ইনফ্লেশন বেড়ে যায়। ইনফ্লেশন বেড়ে কিন্তু ইকোনমির খারাপ অবস্থা হয়ে যাবে তখন। তো এই জন্য বলতেছে ব্যালেন্স ইকোনমিক গ্রোথ রাখার জন্য, টু মেইনটেইন ইকোনমিক স্টেবিলিটি। ইকোনমিক স্টেবিলিটিটা কিভাবে রাখে সে, ইকোনমিক স্টেবিলিটি আমরা একটু আলাপ করলাম। ইকোনমিক স্টেবিলিটিটা সে রাখে, ইনফ্লেশনটাকে ঠিক রাখে, ইনফ্লেশনটাকে ক্রেডিট ক্রিয়েশন এবং মানি সাপ্লাই হতে সে ইনফ্লেশনটাকে ঠিক রাখে।
তারপর বলতেছি ব্যাংক অলওয়েজ যেটা করে সে রিজিওনাল ডেভেলপমেন্টের জন্য কাজ করে, ব্যাংক রিজিওনাল ডেভেলপমেন্টে কাজ করে। তো আমরা যেটা দেখলাম ব্যাংক অনেকগুলো বিষয়ে কাজ করে, সেটা হচ্ছে তার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য সে এমপ্লয়মেন্ট জেনারেট করে। এমপ্লয়মেন্ট জেনারেট হলে যখন বেকারত্ব কমে যাবে তখন আসলে আলটিমেটলি দেশের ইকোনমিক কন্ডিশনটা বেড়ে যাবে, মানে ভালো থাকবে। এগ্রিকালচার ডেভেলপমেন্ট হবে, এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য ছোট ছোট ঋণ, সেটা আমরা এগ্রিকালচার ডেভেলপমেন্টের জায়গাটাতেই করব। রোল অফ কমার্শিয়াল ব্যাংক ইন দ্য এগ্রিকালচার ডেভেলপমেন্ট। এখন আমরা আসলে দেখি যে এগ্রিকালচারের জন্য বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো কি কি কাজ করেছে। আসলে ব্যাংক আসলে কি করে, ব্যাংক আসলে লোন প্রোভাইড করে। লোন প্রোভাইড করার থ্রুতে কিন্তু তার যে ডেভেলপমেন্টের জায়গাটাকে সে উন্মুক্ত করে দেয়। ঠিক আছে, আমরা জানি যে আমাদের দেশটা হচ্ছে আমাদের অর্থনীতি নির্ভর একটা দেশ। সেই অর্থনীতি নির্ভর বলতে যেটা আমি বলেছি যে অর্থনীতিতে এগ্রিকালচারের উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। তো এই জন্য আমাদের গভর্নমেন্ট হাইয়েস্ট প্রায়োরিটি থাকে এগ্রিকালচার সেক্টরে। তার হাইয়েস্ট প্রায়োরিটি থাকে কোথায়? গভর্নমেন্টের এগ্রিকালচার সেক্টরে। তো দেখা যায় যে 2013 এবং 17-এ যে লোন ডিসবার্স হয়েছে সেটা টার্গেটকেও এক্সিড করে গেছে, এবং যেটা ক্রপসের জন্য এবং সাবসেক্টর যেগুলো আছে ওগুলোর যে টোটাল যে লোন ডিসবার্স হয়েছে, যেটাকে আমরা সাবসেক্টর বলতে, যেটাকে আমরা এগ্রিকালচার আদার যে জায়গাগুলো যেমন লাইভ স্টক অ্যান্ড আদার এগ্রিকালচার অ্যাক্টিভিটি এটাকে ডিফাইন করে। তো যেমন আমাদের স্পেশালি কিছু ব্যাংক আছে, আমরা জানি যে আমাদের স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক আছে। স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকের পাশাপাশি আমাদের প্রাইভেট ব্যাংকগুলো এখন লোন দিচ্ছে। তারপর আমাদের একটা স্পেশালি এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য আমাদের একটা ব্যাংক আছে, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তা যারা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে তাদের ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের থ্রুতে তারা কিন্তু লোন ডিসবার্স করে। তো আমরা দেখি যে আসলে এই লোন ডিসবার্স কত টাকা আসলে কি করেছে। বলতেছে 2001 and 2, 2001-2 থেকে 2017-18 পর্যন্ত যে লোনগুলা ডিসবার্স হয়েছে সেটা ইনক্রিজ করছে এগ্রিকালচার সেক্টরে 5 টাইমস। ফ্রম 5 টাইমস কেমন দেখেন, 15.63 বিলিয়ন থেকে সেটা হয়ে গেছে 82.15 বিলিয়ন। ইটস টোটাল ডিসবার্সমেন্ট টু দ্য ক্রপ প্রোডাকশন। এন্ড সাবসেক্টরে কতটুকু করেছে দেখি, সাবসেক্টরে 3.6 টাইম বেড়েছে। কিভাবে দেখি সেটা অ্যামাউন্টটা কত, 8.59 মিলিয়ন থেকে সেটা হয়ে গেছে 30.62 30.62 বিলিয়ন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ কৃষি ব্যাংকই শুধু যে 2017-18 এই যে আমাদের 18-19 বছরে আমাদের এগ্রিকালচারের যে লোনগুলা সেটা দেখতেছি আমরা 15 মিলিয়ন থেকে সেটা 82 মিলিয়ন হয়ে গেছে, এবং সাবসেক্টরগুলো যদি সহ আমরা হিসাব করি সেটা অনেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে 8.5 বিলিয়ন থেকে সেটা হয়ে গেছে 30.62 বিলিয়ন। তো এই জায়গাতে আমরা যেটা দেখলাম একটা হিউজ অ্যামাউন্ট আসলে বাংলাদেশ কৃষি ব্যাংকের থ্রুতে যাচ্ছে, যেটা আমাদের এগ্রিকালচার সেক্টরকে ডেভেলপমেন্টের অনেক একটা ভাইটাল রোল একটা প্লে করতেছে। তারপর আমরা দেখি যে আসলে আমাদের আদার্স যে ব্যাংকগুলো আছে যেমন স্টেট ওন, আমাদের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক এবং স্পেশালাইজ যে ব্যাংকগুলো আছে তারা কি করেছে। তারাও 210 বিলিয়ন, যেটা গভর্নমেন্টের ছিল এত বিলিয়ন, এই টার্গেটটাকেও সে এক্সিড করে গেছে তারা। তার মানে আমাদের এগ্রিকালচার সেক্টরের জন্য কমার্শিয়াল ব্যাংকগুলো আসলে একটা ম্যাসিভ একটা রোল প্লে করতেছে। আমরা এই লোনের যে অ্যামাউন্টগুলো ডিসবার্স করতেছে, এই লোনের অ্যামাউন্টগুলো দিয়ে আমরা দেখতে পারতেছি যে এগ্রিকালচার একটা বড় ধরনের ভূমিকা পালন করতেছে আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো, বা টু গিভ দ্য লোন ইন ফ্লেক্সিবল ওয়ে। আমরা আরো দেখতে পাচ্ছি যে আমাদের ক্রপস প্রোডাকশনের জন্য যে আরো কিছু লোন দিয়েছে, দেখি যে আমরা আরো কিছু শর্ট টার্ম ফ্যাসিলিটি লোন দিয়েছে, এটাও দেখলাম আমরা এই যে ক্রপ প্রোডাকশন অ্যান্ড প্রপার্টি এলিভেশন প্রোগ্রামের আন্ডারে, ক্রেডিট ফর ক্রপ প্রোডাকশন অ্যান্ড প্রপার্টি এলিভেশন প্রোগ্রামের আন্ডারে যেটা দিয়েছে সেটা 59%, সেটা আগে ছিল যেটা 11% ছিল অফ টোটাল শর্ট টার্ম লোন অ্যারাউন্ড 3.86 মিলিয়ন ফার্মার্স, মানে 3.8 মিলিয়ন 30,86,000 ফার্মার্সের ভিতরে
ফার্মার্সরা এই এগ্রিকালচার এর যে ক্রেডিটটা আছে সেটা রিসিভ করেছে, একটা হিউজ অ্যামাউন্ট 3 মিলিয়ন স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, স্মল এবং মার্জিনাল ফার্মার, প্রান্তিক যে কৃষক আছে, যারা রিয়েল যে কৃষক যারা, তারা 150 বিলিয়ন এগ্রিকালচার লোন তাদের মধ্যে দেওয়া হয়েছে এবং 8,700 ফার্মারকে ডেভেলপমেন্টের জন্য, যেটা লেস ডেভেলপ এরিয়া, যেটাকে আমরা হাওর এবং চর অঞ্চল বলি, সেই অঞ্চলে 8,700 কৃষককে লোন দিয়েছে। তারা লোন 0.4 মিলিয়ন এগ্রিকালচার লোন এবং ক্রেডিট দিয়েছে। তো এই ওভারঅল এই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাই আসলে যে আমাদের এগ্রিকালচার সেক্টর ডেভেলপমেন্টের জন্য এবং প্রান্তিক কৃষকদের জন্য এবং প্রান্তিক এরিয়াগুলো যেগুলো আছে হাওর চর অঞ্চল, এই জায়গাগুলোতেও কমার্শিয়াল ব্যাংকগুলো রোল প্লে করতেছে এবং তাদের লোন দিচ্ছে। মোর দেন 19,000 ফার্মার্স, হিল ট্যাক্স যে ডিস্ট্রিক্টগুলো আছে ওই জায়গাতেও আমাদের 0.5 বিলিয়ন অ্যাট অনলি 5% অন ইন্টারেস্ট, মাত্র 5% ইন্টারেস্ট রেটে তাদেরকে 0.5 বিলিয়ন লোন দিয়েছে। About 4 million was disbursed among about 0.1 million farmers, মানে 4 মিলিয়ন লোন আবার দিয়েছে কাদের মধ্যে, এত মিলিয়ন ফার্মারের মধ্যে, ওভার দ্য ওপেন ক্রেডিট ফান্ড ডিসবার্সমেন্ট। ওকে, তো আমরা এই জায়গাগুলো থেকে আসলে যেটা ক্লিয়ার হয় আমাদের যে আমাদের যে চর অঞ্চল আছে, আমাদের যে প্রান্তিক কৃষক আছে তাদের ভিতরে এবং পাহাড়ি অঞ্চলের যে কৃষক আছে তাদের ভিতরে আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো, আমাদের দেশের কমার্শিয়াল ব্যাংকগুলো বিভিন্ন লোন প্রোভাইড করে তাদেরকে স্বাবলম্বী করার জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে। এখন আমরা দেখতে যাচ্ছি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জায়গাতে কমার্শিয়াল ব্যাংকগুলো কিভাবে রোল প্লে করে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জায়গাগুলোতে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য কমার্শিয়াল ব্যাংকগুলো তারা মূলত তিনটা জায়গাতে তারা লোনগুলো প্রোভাইড করে থাকে। যেটা প্রথমত স্টিমিউলেটিভ অ্যাসিস্ট্যান্স। স্টিমিউলেটিভ অ্যাসিস্ট্যান্স যেটা করে তারা হচ্ছে ইনফরমেশন সাপ্লাই দেয়। অনেক সময় দেখা যায় যে অনেক উদ্যোক্তাদের কাছে আসলে খুব অ্যাকুরেট ইনফরমেশন থাকে না। এই ইনফরমেশন না থাকার কারণে দেখা যায় যে তারা একটা বিজনেস হাতে নেয়, বিজনেস হাতে নেওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় যে বিজনেসটা লস করতেছে। তো এইসব জায়গাতে তাদেরকে ইনফরমেশন সাপ্লাই দিয়ে যাতে একটা ভালো কমার্শিয়ালি ভায়াবল একটা প্রজেক্ট তারা ইমপ্লিমেন্ট করতে, প্রফিটেবল একটা প্রজেক্ট সিলেক্ট করতে পারে, এই জায়গাগুলোতে তাদেরকে হেল্প করে। এবং শুধু হেল্প করেই থাকে না, তারা কি করে ট্রেনিং ফ্যাসিলিটিও দিয়ে থাকে। গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের থ্রুতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য তাদেরকে ট্রেন আপ করে থাকে যে একটা ইন্ডাস্ট্রি কিভাবে সেট আপ করতে হয়, একটা প্রজেক্ট কিভাবে সিলেক্ট করতে হয়। এই ধরনের ফ্যাসিলিটিগুলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য কমার্শিয়াল ব্যাংকগুলো প্রোভাইড করে থাকে। দেন আমরা বলতেছি সাপোর্টিভ অ্যাসিস্ট্যান্স, যেটাকে আমরা বলি যে সাপোর্টিভ অ্যাসিস্ট্যান্স আসলে আমরা যদি তথ্য দিয়ে কিংবা প্রজেক্ট সিলেকশন করতে, এগুলো হচ্ছে অআর্থিক হিসাব। কিন্তু এখন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য যদি তাদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট না দিই তাহলে তো ইন্ডাস্ট্রি দাঁড়াবে না। আমরা অআর্থিক মানে নন ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা দিব, সাথে আমাদের সাপোর্টিভ অ্যাসিস্ট্যান্ট যেটা মেইন যেটা থাকে সেটা হচ্ছে লোন প্রোভাইড করা। তো দেখা যায় যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য আসলে তাদের ওয়ার্কিং ক্যাপিটালে মিট করার জন্য, তাদের শর্ট টার্ম ডেইলি যে বিজনেস অপারেশন আছে সেটাকে স্মুথ রাখার জন্য, সেই প্রোডাকশন সেট আপ স্মুথ রাখার জন্য তারা শর্ট টার্ম লোন দিয়ে থাকে। এবং তাদের ইকুইপমেন্ট পারচেজ করার জন্য সে লং টার্ম লোন, এবং প্রজেক্ট সেট আপ করার জন্য, প্রজেক্ট স্টার্ট করার জন্য, প্রজেক্ট বিল্ডিং সেট আপ করার জন্য এবং বিভিন্ন ইকুইপমেন্ট পারচেজ করার জন্য, এইসব বিষয়গুলো জন্য লং টার্ম লোন প্রোভাইড করে থাকে। এবং সামটাইম দেখা যায় যে কমার্শিয়াল ব্যাংকগুলো লিজ ফাইন্যান্সিং ফ্যাসিলিটিগুলো কিন্তু দিয়ে থাকে। মার্কেটিং অ্যাসিস্ট্যান্স, যেমন একজন নতুন উদ্যোক্তা, তার মার্কেট সম্পর্কে খুব একটা ভালো ধারণা থাকে, সে মার্কেটে কিভাবে প্রোডাক্ট লঞ্চ করবে, মার্কেটে কিভাবে কোন ধরনের প্রোডাক্ট লঞ্চ করবে, মার্কেটে কিভাবে কাস্টমারকে গ্রিপ করতে পারবে, তার এইসব বিষয়গুলো সম্পর্কে তাকে অ্যাসিস্ট করে থাকে কমার্শিয়াল ব্যাংকগুলো। তারপর আমরা দেখি যে ম্যানেজারিয়াল কনসালটেন্সি। ম্যানেজারিয়াল কনসালটেন্সি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংকগুলোকে সে লোন দিলেই যে সেটা থেকে আসলে তার ক্যাশ ফ্লো যদি না আসে, সেই লোনটা দেখা যাবে যে একটা সময় পরে গিয়ে সেটা ব্যাড ডেট হয়ে গেছে, মানে কুরিন হয়ে যাচ্ছে, সেই লোনটা ফেরত পাচ্ছে না। তখন কি করে কমার্শিয়াল ব্যাংকগুলো তাদেরকে সাপোর্টিভ প্রোভিশন, মানে তাদেরকে বিভিন্ন ম্যানেজারিয়াল ফাংশনের জায়গাগুলোতেও
পারফর্ম করতে যেটা আমরা বলতেছি কনসালটেন্সি করে থাকে, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, তাকে বিভিন্ন পরামর্শ করে থাকে, পরামর্শ করে এবং পরামর্শ দেয়। দেন আমরা বলতেছি সাপ্লাই অফ ফরেন কারেন্সি। যখন কমার্শিয়াল ব্যাংকগুলা বাইরে থেকে যখন ইকুইপমেন্ট পারচেজ করে, বাইরে থেকে যখন র মেটেরিয়াল নিয়ে আসে, এগুলোর জন্য তাদের যে ফরেন কারেন্সি দরকার, সেই ফরেন কারেন্সিটা কমার্শিয়াল ব্যাংকগুলা প্রোভাইড করে থাকে। লাস্ট যে আমরা 3 নম্বর যে রোলটা, সেটাকে বলি আমরা সাস্টেইনিং অ্যাসিস্ট্যান্স। তাকে আমি নন ফাইন্যান্সিয়াল এবং ফাইন্যান্সিয়াল সব ধরনের অ্যাসিস্ট্যান্স দিলাম, কিন্তু তারপরও দেখা যায় যে অনেক ইন্ডাস্ট্রি সাস্টেইন করতে পারে না। এখন সেটাকে কিভাবে সাস্টেইন করা যায়, সাস্টেইনেবল করা যায়, সেই ক্ষেত্রেও কমার্শিয়াল ব্যাংকগুলো কাজ করে যায়। তো এই ছিল আমাদের মোটামুটি রোল অফ কমার্শিয়াল ব্যাংক ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। তারা 3টা রোল প্লে করে। একটা আমরা দেখি যে আমরা যদি ওভারঅল ক্লাসিফাই করি, একটা দেখি যে আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিসের থ্রুতে, আর একটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল সার্ভিসের থ্রুতে। তারপর আমরা দেখতেছি রোল অফ কমার্শিয়াল ব্যাংক ইন দ্য ডেভেলপমেন্ট অফ স্মল কটেজ ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। আমাদের দেশে যেই ইন্ডাস্ট্রিগুলো, আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ছোট ছোট ইন্ডাস্ট্রি। আমাদের ইন্ডাস্ট্রিগুলোর এই ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলাই কিন্তু আমাদের ইকোনমিতে একটা বড় ধরনের রোল প্লে করে থাকে। আমাদের এই ছোট ইন্ডাস্ট্রিগুলাই কিন্তু আমাদের খুব বড় আকারের ইন্ডাস্ট্রি কিন্তু এখন হচ্ছে আমাদের, তারপরেও আমাদের আসলে ছোট ইন্ডাস্ট্রিগুলাই বেশি, যেটাকে আমরা বলি স্মল কটেজ ইন্ডাস্ট্রি। এই স্মল কটেজ ইন্ডাস্ট্রিগুলো এবং এসএমই যেটা আমরা বলি, এই এসএমই গুলোর জন্য গভর্নমেন্ট এবং আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো ডিফারেন্ট টাইপ অফ programs they already arrange. They're working to stimulate the small cottage industries, SME and women entrepreneurs. এগুলোর জন্য গভর্নমেন্ট অনেক প্রজেক্ট নিচ্ছে এবং এই কমার্শিয়াল ব্যাংকগুলোকে সাথে নিয়ে। তো আমরা একটু এই জায়গাতে দেখি, বাংলাদেশ has come a long way in the economic growth from a mere 5.7 বিলিয়ন। আমাদের ইকোনমির যে ইয়েটা ছিল সেটা 5.7 মিলিয়ন ছিল আমাদের স্বাধীনতার পর। সেই জায়গা থেকে এখন আমরা যেটা ইয়ে হচ্ছে 285.82 বিলিয়ন 2018 এর হিসাবে। দেখেন আমাদের, তো এই যে 0.57 আমাদের স্বাধীনতার পর সেটা ছিল মাত্র 0.57 বিলিয়ন। সেটা এখন যে আমাদের জিডিপির যে পরিমাণটা দাঁড়িয়েছে এত বিলিয়ন, সেটা কেন হয়েছে? আসলে সেটার হয়েছে যে আসলে এই আমাদের এই স্মল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এসএমই যে জায়গাগুলো আছে, তাদের কন্ট্রিবিউশনের কারণে। দ্য বাংলাদেশ ইকোনমি 47th largest in the world in nominal terms and 31st largest in terms of purchasing power parity. আমাদের ইকোনমির আসলে সাইজটা এখন আছে। রিসেন্টলি বাংলাদেশ গ্রাজুয়েটেড ফ্রম লিস্ট ডেভেলপ কান্ট্রি স্ট্যাটাস লোয়ার মিডল ইনকাম। আমরা এখন লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে চলে গেছি এবং আমরা আশা করতেছি গভর্নমেন্টের যে প্রোগ্রাম, সেটা 2041 সালে আমরা ডেভেলপিং কান্ট্রিতে চলে যাব। তার জন্য আমাদের এই স্মল কটেজ ইন্ডাস্ট্রিগুলোর একটা বড় ধরনের রোল থাকবে। সেই লক্ষ্যেই গভর্নমেন্ট কি করেছে, 2009 সালেই এসএমই এবং স্পেশাল কিছু প্রোগ্রাম নিয়েছে। যে প্রোগ্রামগুলো পরিচালনা করার জন্য কমার্শিয়াল ব্যাংকের একটা বড় ধরনের রোল আছে। সেই রোলটা বিভিন্ন পলিসির ইনিশিয়েটিভের থ্রুতে হয় এবং সেটা পলিসির ইনিশিয়েটিভের থ্রুতে হয়, আরেকটা হচ্ছে লোন প্রোভাইড করার থ্রুতে হয়। ঠিক আছে, লোন প্রোভাইড করার। তো আমরা একটু জিনিসগুলো দেখি। স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ হ্যাজ প্লে এ ভাইটাল রোল ইন প্রমোটিং ইকোনমিক গ্রোথ, পভার্টি রিডাকশন, এমপ্লয়মেন্ট জেনারেশন। তার মানে কি, এই জায়গাগুলোতে ইকোনমিক গ্রোথ, পভার্টি রিডাকশন, এমপ্লয়মেন্ট জেনারেশন। আমরা একটা কয়েকটা স্লাইড আগে আমরা পড়েছিলাম যে আমাদের ইকোনমিক রোল কমার্শিয়াল ব্যাংকগুলোর। দেখেন এই যে তারা লোন দিতেছে ইকোনমিককে প্রমোট করার জন্য, এই ইকোনমিক প্রমোট কারা করতেছে? এই যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। এখন তাদেরকে যদি লোন দেয় তাহলে ইকোনমি আলটিমেটলি কি হবে? গ্রোথ, ইকোনমিক গ্রোথ অনেক বেড়ে যাবে, প্রপার্টি কমে যাবে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে। এই লক্ষ্যে গভর্নমেন্ট কি করেছে, ইম্পর্টেন্স দিয়েছে কোথায়? এসএমই সেক্টরে, এবং ইন্ডাস্ট্রিয়াল পলিসি তৈরি করেছে নতুন করে গভর্নমেন্ট। ওকে, এবং এটাকে খুব একটা ট্রাস্ট একটা সেক্টর হিসেবে, খুব ইমার্জিং একটা সেক্টর হিসেবে আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটাকে ডিক্লেয়ার করেছে। তো এখন আমরা দেখবো যে কি কি
গভর্নমেন্ট কি পাশাপাশি আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো কি করেছে আমাদের এই স্মল কটেজ ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপমেন্টের জন্য। অলমোস্ট অল কমার্শিয়াল ব্যাংক সেপারেট একটা এসএমই ডেস্ক, এবং প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা ব্যাংকই আছে এসএমই ডেস্ক অথবা, এবং কিছু কিছু ব্যাংকের এসএমই ব্রাঞ্চ আছে। Okay, to provide special benefits to the SME business. SME and agriculture branch has been established for expansion of SME. এবং এই যে বলেছিলাম যে কিছু কিছু ব্যাংক তার এগ্রিকালচার স্মল কটেজ ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপমেন্টের জন্য তারা এসএমই এবং এগ্রিকালচার ব্রাঞ্চ ওপেন করে রাখছে এবং সেটা এস্টাবলিশ করেছে আলাদাভাবে। স্পেশাল লোন প্রোভাইড করার থ্রুতে তারা কন্ট্রিবিউট করতেছে এবং লোন প্রোভাইড করতেছে খুব লো ইন্টারেস্ট রেটে। কমার্শিয়াল ব্যাংকগুলো কি করতেছে, তারা কমিটেড টু প্রমোট সাস্টেইনেবল অ্যান্ড কম্পিটিটিভ ফ্যাসিলিটি থ্রু ইনোভেটিভ ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এক্সপানশন, এনহ্যান্সিং এফিসিয়েন্সি অফ এন্টারপ্রেনার্স। তারা কি করতেছে, ইনোভেটিভ কিছু আইডিয়া নিয়ে আসছে, সেটাকে তারা প্রজেক্টের থ্রুতে ভায়াবল করতেছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতেছে, লোন দিতেছে, টেকনোলজিক্যাল সাপোর্ট দিতেছে, এক্সপান্ড করতেছে। এন্টারপ্রেনার এফিসিয়েন্সির জন্য তারা মার্কেটিং কিভাবে করবে সেই বিষয়গুলো তারা ট্রেন আপ করতেছে। এই যে এগুলো হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের আসলে রোল টু ডেভেলপ দ্য স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি। তাদের এক্সপানশন হচ্ছে তারা এই যে ব্যাংক হ্যাজ টেকেন মেজার টু শোকেজ এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি শো করার জন্য তারা কি করতেছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যারেঞ্জ করতেছে। এই যে রোল ইন দ্য প্রোডাক্ট মার্কেটিং কাস্টমারদের কাছে প্রোডাক্টটাকে কি করার জন্য, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, কাস্টমারদের কাছে কনভিনিয়েন্ট করার জন্য, ইন্টারন্যাশনাল মার্কেট ওপেন করার জন্য কমার্শিয়াল ব্যাংকগুলো এই ছোট ছোট উদ্যোক্তাদেরকে হেল্প করতেছে এবং তাদের সাথে আসলে আমাদের এনজিও গুলো কাজ করতেছে। তো কমার্শিয়াল ব্যাংক হেল্পস টু প্রমোট দ্য বিজনেস ম্যানেজমেন্ট অফ কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রেনার্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কমার্শিয়াল ব্যাংকগুলো আলাদা ব্রাঞ্চ ওপেন করার মাধ্যমে, স্পেশাল বেনিফিট দেওয়ার মাধ্যমে, আলাদা এগ্রিকালচার ব্রাঞ্চ ওপেন করার থ্রুতে স্পেশাল লোন প্রোভাইড করতেছে এবং লোয়ার ইন্টারেস্ট রেটে তারা লোন দিচ্ছে। এইসবের থ্রুতে তারা কি করতেছে, একটা রোল প্লে করতেছে টু প্রমোট দ্য স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছোট উদ্যোক্তাদেরকে তারা কম্পিটিটিভ ফ্যাসিলিটি অথবা তাদের ট্রেন আপ করতেছে, টেকনোলজিক্যাল হেল্প করতেছে, তাদের ইফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য অনেক প্রোগ্রাম তারা নিয়েছে, কমার্শিয়াল ব্যাংকগুলো নিতেছে। এবং কমার্শিয়াল ব্যাংকগুলো দেখলাম যে প্রোডাক্ট শোকেস করতেছে ইন্টারন্যাশনাল ফেয়ারের থ্রুতে। তারপর আমরা যেটা দেখতেছি খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যেটা ইকোনমি ডেভেলপমেন্টের জায়গাতে খুব বেশি কাজ করে আমাদের, এমপ্লয়মেন্ট যদি জেনারেট না হয় সেই বিজনেসের আসলে খুব একটা ভ্যালু থাকে না। তো কমার্শিয়াল ব্যাংকগুলো কি করতেছে, দুইভাবে তারা রোল প্লে করতেছে। রোল অফ কমার্শিয়াল ব্যাংক ইন দ্য ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ। তারা দুইভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতেছে, একটা হচ্ছে ডিরেক্ট এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতেছে, আর একটা হচ্ছে ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতেছে। ডিরেক্ট এমপ্লয়মেন্ট কিভাবে ক্রিয়েট করতেছে, নতুন একটা ব্রাঞ্চ ওপেন করলো, তো সেই ব্রাঞ্চ ওপেন করাতে তারা ওই জায়গাতে কিছু লোক চাকরি পাবে, কিছু লোককে তারা আরো কি করে নতুন ডিপার্টমেন্ট ওপেন করে, ইনোভেটিভ প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য তারা নতুন করে ডিপার্টমেন্ট ওপেন করে। যেমন টেকনোলজিক্যাল সাপোর্টের জন্য টেকনিক্যাল, অনলাইন ব্যাংকিং এর জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট, কাস্টমার রিলেশন সেটার জন্য, ইনোভেশনের জন্য আলাদা। এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট ক্রিয়েট করে তারা এমপ্লয়মেন্ট জেনারেট করতেছে, তারা নাম্বার অফ পজিশন ইনক্রিজ করেও কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করে। এগুলো হচ্ছে ডিরেক্ট এমপ্লয়মেন্ট। দেন ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট, কমার্শিয়াল ব্যাংকের মেইন কাজটা হচ্ছে লোন দেওয়া। তারা কি করে, এগ্রিকালচার সেক্টরে লোন দেয়, তারা নতুন উদ্যোক্তা ক্রিয়েটের জন্য লোন দেয়, তারা উইমেন এন্টারপ্রেনার ক্রিয়েশনের জন্য লোন দেয়, তারা ফিশারিজের জন্য, লাইভ স্টকের জন্য বিভিন্ন লোন দিয়ে থাকে। এই যে লোনগুলা যুব উন্নয়নের জন্য লোন দিয়ে থাকে, এই লোনগুলো আসলে আলটিমেটলি কারা ইউজ করে, একজন এন্টারপ্রেনার। এখন এন্টারপ্রেনার যখন এই লোন ইউজ করে তখন সে একটা বিজনেস দাঁড় করে। এখন বিজনেস দাঁড় করিয়ে সে কি করে, তো ওই জায়গাতে কাজ করার জন্য কি হয়, হিউম্যান রিসোর্সের দরকার হয়। তো এইভাবেও কিন্তু এই কমার্শিয়াল ব্যাংকগুলা এমপ্লয়মেন্ট জেনারেট করে। ওকে, তো আশা করি ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই চ্যাপ্টারে কোনো কনফিউশন থাকে তো আপনারা আমাকে যে মেইল অ্যাড্রেস দেওয়া আছে সেই মেইল অ্যাড্রেসে আমাকে আপনারা মেইল করতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।